আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার আজকের অতিথি স্টুডিওতে বসা আছেন avnews24.com-এর প্রধান সম্পাদক শুভা সিংহ রায়, আর ঢাকার বনশ্রীর বাসা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সুভাষ সিংহ রায় এবং মিস্টার এম এ আজিজ, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী গত 2-3 দিন ধরে বলছেন প্রায় নিয়মিতই যে শীতে কোভিড-19 বা করোনার প্রভাব বাড়তে পারে, প্রকোপ বাড়বার আশঙ্কা তিনি ব্যক্ত করছেন এবং এখন থেকেই প্রস্তুতির কথা তিনি বলছেন। তো কোন বিবেচনা থেকে তিনি এটি বলছেন বা এই সতর্কবার্তা তিনি উচ্চারণ করে যাচ্ছেন, যখন আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য বিভাগ বা সবাই মোটামুটি করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে, এরকম একটা আবহ তৈরি হচ্ছে। আমরা সংখ্যার বিচারে বলি, মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা, টেস্টের সংখ্যা কিংবা পরিস্থিতি স্বাভাবিক করে দেবার যে প্রয়াস, সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা নিঃসন্দেহে প্রণিধানযোগ্য এবং আমরা যদি বর্তমান পরিস্থিতির সঙ্গে সেটি মিলিয়ে দেখতে চাই তাহলে আসলে আমরা আমাদের বিবেচনায় কি নিতে পারি। মিস্টার সুভাষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এম এ আজিজ ভাই বাসার থেকে আছেন, যার সাথে আমার সম্পর্কটা বেশ অম্লমধুর, তাকেও আমার বেশ শুভেচ্ছা, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আমরা 6 মাস প্রায় 13 দিন, আপনার টেলিফোন প্রায় 6 মাস 13 দিন যাবৎ আমরা এই কোভিডের অভিঘাতে ভয়ঙ্কর রকম আক্রান্ত, এবং সমগ্র পৃথিবীই বদলে গেছে। মানুষের জীবনযাত্রা বদলেছে, মানুষের নানান রকম কার্যক্রম বদল ঘটে গেছে। সারা পৃথিবীতে বলা হচ্ছে একটা যেই জায়গায় আমরা ছিলাম মার্চের আগে, সেই জায়গায় আর পৃথিবীতে ফেরা সম্ভব না। কেউ কেউ বলছে নিউ নর্মাল। এই প্র্যাকটিক্যালি ডিসেম্বরের আগে, 31 ডিসেম্বরের আগে 2019-এর না, আমাদের বাংলাদেশে কথা আমরা বলছি। তাই 6 মাস 13-14 দিনের যে আমাদের যে জীবনযাত্রা অনেকখানি বদলে গেছে। আমাদের কথাবার্তার ধরনও বদলেছে, কিন্তু আমরা কি আসলে ভিতরে ভিতরে বদলেছি? আমরা কি আসলে আমাদের মনোজগতের যে জায়গাগুলো, আমরা কি মানবিক হতে পেরেছি? আমরা কি আমাদের সংকটগুলো কি সমাধানের পথ সবাই মিলে করবার যে চেষ্টা কথা বলা হচ্ছে, সেটা কি আমরা সবাই মিলে করতে পেরেছি? বাংলাদেশের বিজ্ঞান গবেষণা যে ইনস্টিটিউটগুলো আছেন, বিশেষ করে সায়েন্স ল্যাবরেটরি বলে যেটা খ্যাত, সেখানে যেটা BCSIR, তারা বলেছে করোনার জিনোম সিকোয়েন্সের যে পরিস্থিতি, সেটা বিশ্বে হচ্ছে 7.23%, আর বাংলাদেশে 12.60%, যার রূপ পরিবর্তনের কথা তারা এখানে উল্লেখ করেছে। এরকম একটা সংকটময় সময়ও কিন্তু আমরা দেখছি যে আমাদের আগের যে আমাদের লোভ, আগের যে আমাদের চরিত্রের ভিতরে নানান রকম ব্যত্যয়ের ঘটনা এবং মানুষকে ঠকানো, সবকিছুই কিন্তু মোটামুটি বিদ্যমান, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে খুব প্রবল আকারে আরো বেশি, মানে এই দুঃসময়ের সুযোগটা নিতে চাইছেন, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গণমাধ্যমের কিন্তু একটা তথ্য প্রবাহের বারবারন্ত আছে, সেটা কতটুকু যথার্থ, কতটুকু আগ বাড়িয়ে কথা বলা কিংবা আগ বাড়িয়ে তথ্য প্রদান করা এবং সত্যাসত্য যাচাই না করে উপস্থাপন করা, এগুলো থাকতেই পারে এবং সারা পৃথিবীতেই আছে। আপনি দেখেন যে নিউ ইয়র্ক টাইমসের গত 7 দিনের আমি যে রিপোর্ট দেখেছি, 7 দিনের কিন্তু এক এক সময় এক এক রকম তথ্য কিন্তু দিয়েছে। গার্ডিয়ানে নানান রকম তথ্য আসছে। তারপরেও এই বিবেচনা বলি যে আমাদের যে অগ্রগতি এবং উন্নতির হওয়ার কথা ছিল, সেই জায়গাতে গণমাধ্যমের ক্ষেত্রে বলছেন আপনি, সব বিষয়ে গণমাধ্যমে যে কথাগুলো উঠে আসছে, আমি খুব খোলামেলা একটা কথা বলি যে আমি রাজনৈতিক সংস্কৃতির বিকাশের যে কথাগুলো আপনার টেবিলে আমরা সবাই যারা বলে থাকি, সেই বিকাশের জায়গাটা হয়নি বলেই আমরা কিন্তু এই সংকটগুলো দেখছি। এবং যে কথাটা একেবারেই প্রথম দিকে খুব জোরে সোরে বলা হয়েছিল যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে কিছু নাই, কেউ কেউ খুব জোরে সোরে বলে যে বেহাল অবস্থা, কেউ বলে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে,
এরকম কথা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে? আবার সরকারের যে তথ্য বিবরণী কিংবা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ মানুষ কতখানি নিচ্ছে? তা এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে আস্থা এবং বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। এবং তথ্য প্রবাহের ক্ষেত্রে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমি আপনি দুজনেই গণমাধ্যমে, আপনি খুব বেশি করেন, আমি একটু অল্প করি, এবং এম এ আজিজ তিনিও গণমাধ্যমের সাথে সংযুক্ত আমাদের অনেক আগে থেকে। আমরা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছি? আমি আপনাকে একটা তথ্য দিই, সীমান্ত হত্যা নিয়ে প্রায় কিন্তু অনেক কথা হয়, যে কথাগুলো কিন্তু এখনো কিন্তু এসেছে। কদিন আগে কিন্তু ভারতের সীমান্তরক্ষীর প্রধান এবং বাংলাদেশের সীমান্তরক্ষীর প্রধানের মধ্যে কিন্তু একটা বৈঠক হয়েছে, এটা ইতিবাচক। কিন্তু আপনি যদি তথ্য দিয়ে দেখেন, 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের সীমান্ত হত্যা হয়েছে 750 জন, আর 2009 থেকে 2020 পর্যন্ত হত্যা হয়েছে 455 জন। তাহলে আমার এই তথ্যটি সঠিক, কারণ আমি খুব যাচাই বাছাই করে এই তথ্য অনুসন্ধান করেছি। দর্শক যারা এখন অনুষ্ঠানটি দেখছেন দেশ এবং দেশের বাইরে, এই তথ্যটি আমি সঠিকভাবে উপস্থাপন করছি। এবং আমি শুধু এই জায়গাটাই বলতে চাই, তাহলে যখন বলা হয় যে সীমান্তে হত্যা বেড়ে গেছে, এবং সীমান্তের হত্যা আমরা একটাও চাই না, বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছ থেকে আমরা যা চাই তার কি সবসময় পাই? সবসময় কি আমাদের মতো করে হয়? যেমন পেঁয়াজ সংকট, আমি হঠাৎ করে ওই প্রসঙ্গে চলে আসলাম। আমরা একটু করোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিলাম, পরবর্তীতে আমি আসি। আমি এই যে করোনা যে ভ্যাকসিন, এটা নিয়ে কিন্তু ভ্যাকসিন নিয়ে আমি আলোচনায় আসবো। স্বাভাবিক কারণে আমাদের আজকের যে আমার যেটি মূল প্রসঙ্গ ছিল যে এখন কোভিডের যা পরিস্থিতি, এবং প্রধানমন্ত্রী গত 3 দিন ধরে তিনি ক্রমাগতভাবে সতর্কবাণী উচ্চারণ করছেন যে শীতের সময় প্রকোপ বাড়বে, এবং শীত আমরা জানি সন্নিকটে। সো এখানটাতে আসলে মানে উনি যে বলছেন সেটির সেই প্রেক্ষাপটটা একটু বুঝতে চাইছি। এই প্রেক্ষাপটটা খুবই খুবই বিজ্ঞানসম্মত ভাবে তিনি কথা বলছেন, এবং তিনি প্রতিদিনই পৃথিবীতে যে কজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই কোভিড-19 মোকাবেলার যে পদক্ষেপগুলো নিয়েছেন, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনন্য সাধারণ জায়গায় আমাকে রাখতে হবে। আমাদের অনেকে তার রাজনীতির দলের প্রতি আগ্রহ নাও থাকতে পারে, প্রবল বিরোধিতা থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তিনি এই জায়গাটা প্রমাণ করেছেন। আপনি দেখেন জুন মাসের 4 তারিখে যে ভার্চুয়াল মিডিয়াতে যুক্তরাজ্যের আয়োজনে যে ভ্যাকসিন যে সামিট হয়েছিল, সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পৃথিবীর যারা বড় বড় রাষ্ট্রের প্রধানরা, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু এক বাক্যে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কিন্তু প্রণিধানযোগ্য। এই অগ্রগতির জায়গাটি আমাকে মানতে হবে। তিনি যখন এই প্রথমে 19টি যে প্রণোদনা ঘোষণা করেছেন, যে প্যাকেজ দিয়েছেন, পরবর্তীতে 2টি যুক্ত হয়েছে, 1,12,633 কোটি টাকা যে প্রণোদনা, সেই প্রণোদনা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যখন আগে মন্তব্য করেছিল যে বাংলাদেশের প্রবৃদ্ধি অনেক কমে আসবে, কিন্তু সর্বশেষ তারা বলছে 6.80 হবে। ইকোনমিস্ট কিন্তু মে মাসেই ফরকাস্টিং দিয়েছিল যে বাংলাদেশ উদীয়মান অর্থনীতি, বিকাশমান অর্থনীতি 36টা দেশের মধ্যে বাংলাদেশ থাকবে এগিয়ে যাওয়ার 8 নম্বর দেশ। সেখানে পাকিস্তান থেকে শুরু করে, ভারত শুরু করে, শ্রীলঙ্কা সকলে কিন্তু বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এইরকম একটি প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন যে সতর্কবাণীটা দিচ্ছেন, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ কথা বলছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু সারা পৃথিবীতে কিন্তু না মানার একটা প্রবণতা লেগেছে। আমি শেষে যোগ করছি, গত সপ্তাহে গার্ডিয়ানের একটি সংবাদ আমাকে শিহরিত করেছে যে যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে আপনি একটি জায়গায় 10,000 লোক সমবেত হয়েছে, এবং তারা মাস্ক পরেনি, কাছাকাছি অবস্থান করেছে, এবং তাদের বিষয়বস্তু ছিল যে আমরা স্বাস্থ্যবিধি এগুলো মানবো না। এই না মানার যে প্রবণতা, এটা সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো কিন্তু রয়ে গেছে। এরকম একটা পর্যায়ে আমরা নিউ নর্মালের দিকে যাওয়ার যে আমাদের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কতটা স্বাস্থ্যসম্মত আমরা করতে পারবো, কতটা মানুষের জীবন হানি কিংবা প্রাণহানি কমাতে পারবো, সেটাই কিন্তু প্রধান বিবেচ্য বিষয়। মিস্টার এম এ আজিজ অনেকগুলো প্রসঙ্গ মিস্টার সুভাষ সিংহ রায় তুলেছেন, ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাইছিলেন, আমি তাকে থামিয়ে দিয়েছি। পরের দফা আমরা আলোচনা করব। তিনি সীমান্তে
হত্যা প্রসঙ্গ টেনেছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত সেই প্রসঙ্গ টেনেছেন, পেঁয়াজ প্রসঙ্গে কথা বলতে চাইছিলেন, সেটিও আমি বলেছি যে আমরা পরে আলোচনা করব। আমার যেটি প্রশ্ন ছিল যে দেশে কোভিড-19 পরিস্থিতি একটা স্বাভাবিকভাবে এরকম একটা বার্তা সরকারি মহল থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে দেবার চেষ্টা হচ্ছে, বা তথ্য উপাত্ত যেটি পাওয়া যাচ্ছে তাতেও সেটি মনে হচ্ছে যে সরকারি তথ্য উপাত্ত যে, এবং এর বাইরে আসলে বিশ্বাসযোগ্য অন্য কোনো তথ্য উপাত্ত কেউ হাজিরও করতে পারেননি, তাতে মনে হচ্ছে যে পরিস্থিতিটা মোটামুটি বাংলাদেশের একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে এবং খুবই উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে অন্যান্য দেশের বিবেচনায় ক্যাজুয়ালিটিও বাংলাদেশে খুবই কম হয়েছে। এবং আমাদের যে প্রধান চ্যালেঞ্জ জীবিকার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলাও এই পরিস্থিতিটাকে নর্মাল করে দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে, সিদ্ধান্ত নিয়েই হচ্ছে, এবং সেখানে তেমন কোনো বড় সঙ্গীতে নেই। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে সতর্ক বার্তা, তাতে করে তিনি খুব প্রতিদিনই এখন সতর্ক করবার চেষ্টা করছেন যে শীতের প্রকোপ বাড়তে পারে, এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। এবং আমরা জানি যে অতীতে আমরা যখন কোভিড নিয়ে আলোচনা করেছি বিভিন্ন সময় এই প্রস্তুতিটা যথার্থ ছিল না, যদিও দায়িত্বশীল ব্যক্তিবর্গের কেউ কেউ বলেছিলেন আমরা প্রস্তুত আছি, কিন্তু অনেকেই আবার সমালোচনা করতে গিয়ে বলেছেন যে না, প্রস্তুতির কথা তারা বলেছেন বটে, কিন্তু তারা প্রস্তুত ছিলেন না, সেটি নানাভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু দিন শেষে আসলে সংকটটা ততটা তীব্র হয়নি যতটা ধারণা করা গিয়েছিল দেশের বাইরে থেকে কিংবা দেশের ভেতর থেকে। তো সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ যেটি প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন করোনায় যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আমরা পাচ্ছি, এটা সম্পূর্ণ সরকার যা সাপ্লাই দিচ্ছে তাই পাচ্ছি, এবং আমরা মিডিয়াতে এ ব্যাপারে কোনো বিশেষ রিপোর্ট বা ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাচ্ছি না। কারণ হচ্ছে, আপনি দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছিল যে অন্তত করোনা প্রসঙ্গে কোনো ডাক্তার, নার্স বা কোনো সেবিকা কোনো কথা বলতে পারবে না। তো সাংবাদিকদের তো সোর্স লাগবে। আমার কাছে তথ্য আছে, যেমন ধরেন কালের কণ্ঠ 19শে জুন এবং ডিবিসি একটা রিপোর্ট করেছিল, তারা কবরস্থান জরিপ করেছিল, সেখানে রিপোর্ট, এর পর থেকে আর কোনো রিপোর্ট আসে না। এখন সরকারের পক্ষ থেকে নূতন ভারপ্রাপ্ত আপনার প্রধান এখন স্বাস্থ্য অধিদপ্তরে আসছেন। এরপরে স্বাস্থ্য অধিদপ্তর আসলে আমার কাছে কেমন যেন মনে হয় ঘুমিয়ে আছে। ওনারা কি করছেন কি করছেন না তা জানি না। ওনারা ব্রিফিং আগে ছিল, ব্রিফিং নাই, এখন প্রেস লিস্ট দেওয়া হয়। যেমন আজকেও বলা হয়েছে 40 জনের মৃত্যু, আপনার শনাক্ত হয়েছে 1705 এবং সুস্থ হয়েছে 2152। আমাদের গড়ে মৃত্যুর হার কম, এটা ঠিক, কিন্তু আপনি দেখেন আমাদের তো দেশের আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের প্রায় 68%, অর্থাৎ ধরে নিতে হবে এদের রোগ প্রতিরোধক ক্ষমতাও বেশি। কিন্তু আজকে যেসব দেশে করোনা আক্রান্ত বেশি, পশ্চিমা দেশ, সেখানে কিন্তু প্রবীণ লোক বেশি। কিন্তু মৃত্যুর হার যদি দেখেন, আমাদের দেশে 60 ঊর্ধ্ব ব্যক্তি, এটা কিন্তু 46%। আমরা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। অর্থাৎ আমরা তুলনাটা করি শূন্য বয়স থেকে শুরু করে 80 বছর বা 100 বছর যা আছে, কিন্তু আমরা কিন্তু যে টার্গেট গ্রুপ করোনায় মূলত যারা মারা যাচ্ছে, এই টার্গেট গ্রুপ হচ্ছে 60 ঊর্ধ্ব মানুষ, এবং সেই মৃত্যুর হার বাংলাদেশে অনেক অনেক গুণ বেশি। সারা পৃথিবীতে গড়ে মৃত্যুর হার 3 থেকে 4-এর মধ্যে, আমাদের মৃত্যুর হার 1-এর কাছাকাছি। কিন্তু আমাদের যে সিনিয়র সিটিজেনের মৃত্যুর হার, এইটা বহু গুণ বেশি। এই জন্যেই আপনি যখন আমাকে ডেকেছিলেন, আমি বলেছি ভাই বাইরে যাই না, কারণ আমি 60 ঊর্ধ্ব। আমাকে করোনা ধরলে মৃত্যুর হার 50%। আমি বেঁচে থাকার সম্ভাবনা, 50% মরে যাওয়ার সম্ভাবনা, সাথে আছে ডায়াবেটিক্স। সুতরাং আমার মৃত্যুর হার সম্ভাবনাই বেশি। সুতরাং যেভাবে ব্যাখ্যা দেওয়া হয় সেইভাবে একমত হতে পারি না। এখন ধরেন সরকারের পক্ষ থেকে টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, সাধারণ জনগণের টেস্ট করার ব্যাপারে আগ্রহ কমে গেছে। টেস্টের জন্য মূল্য নির্ধারণ করার ফলে গরিব লোকরা আর টেস্ট করতে যায় না। এইসব নানা কারণে
এবং এমনিতে দেশের যে এখন যে আগে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা সরকার থেকে যে টুকরো টুকরো খণ্ড খণ্ড যে পদক্ষেপ নেওয়া হচ্ছিল, এখন করোনার এই প্রসঙ্গটা আমার মনে হয় সরকার ছেড়ে দিয়েছে। এখন এটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, যা হয়। কোনো পদক্ষেপ আসলে সেইভাবে নাই এখনো। কোনো মানুষ, এটা ঠিক যে আগের থেকে যে হসপিটালের উপরে যে অনাস্থাটা তৈরি হয়েছিল, সেই অনাস্থা কিন্তু এখনো কাটে নাই। আবার কিছু সচেতনও হয়েছে, মানুষ এখন বাসায় চিকিৎসা নেয়, হসপিটালে যায় না। কারণ হসপিটালে যাওয়া মানেই যে আপনি ঢুকলেন, বাঁচলে বেরোবেন, না হলে সোজা 5-6 জন নিয়ে সাদা কাপড় নিয়ে এক জায়গায় রেখে দিবে। সুতরাং মানুষ এই ভয়েও যায় না, আতঙ্কেও যায় না। সুতরাং আমি যেটা বলবো, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে করোনা অক্টোবর নভেম্বর বা অর্থাৎ শীতের সময়ে প্রকোপ দ্বিতীয় দফা আসতে পারে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। তার আগে আপনার জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কিন্তু লিখিতভাবে প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাবে আপনার ঠিক আগের কথাগুলি পুনরাবৃত্তি করেছে যে বর্ধিত হারে টেস্ট করতে হবে, কন্ট্রাক্ট ট্রেসিং করতে হবে, আইসোলেশন, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, এবং জেলা পর্যায় পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই যে চেকিং, টেস্টিং, বিদেশ থেকে যারা আসছে তাদেরকে আর চিকিৎসা টেস্ট করা হচ্ছে না, এগুলো করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং পরামর্শক কমিটি ইতিমধ্যে আগে কিন্তু পরামর্শক কমিটির প্রধান তিনি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একাধিকবার টেলিভিশনে বলেছেন যে আমরা পরামর্শ দেই, সরকার শোনে না। এবারে অবশ্য মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী শুনেছেন উনি, কিন্তু কাকে নির্দেশ দিলেন গ্রাউন্ড পর্যায়ে এটা আদৌ বাস্তবায়ন হবে কি হবে না, আগেও হসপিটালগুলো রেডি কি রেডি না, এটা এখনো কিন্তু জনগণের কাছে পরিষ্কার না। করোনা হলে কেউ হসপিটালে দৌড়াবে না, বাসাতেই থাকবে। মৃত্যুপ্রায় অবস্থা হলে হয়তো বা হসপিটালে যেতে পারে, তাছাড়া এখনো হসপিটালের প্রতি কিন্তু এখনো আস্থা কিন্তু অর্জিত হয় নাই। দ্বিতীয়ত আপনি আসেন দেখেন যে আমরা বলবো, আমি এটা বলবোই যে আমরা আসলে সরকারটা কি প্রধানমন্ত্রীর নির্দেশে চলে? আপনার আজকে বিশ্বে যেমন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আইসিডিডিআরবিতে চীনে ভ্যাকসিন টেস্টের জন্য থ্রু আইসিডিডিআরবি আসলো, সাথে সাথে আমলারা গোসা করলেন, তাদের মাধ্যমে কেন আসলো না? এইটা নিয়েই কিন্তু টানা হাসরায় 2-3 মাস গেল। এরপরে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আসছে, আসার পরে আইসিডিডিআরবিতে কবে টেস্ট শুরু হবে আমরা কেউ পরিষ্কার না। দ্বিতীয়ত যারা ভলেন্টিয়ার, হ্যাঁ, তাদের তো সব দেশেই তো আপনার নানানভাবে ধরেন তাদের জীবন বীমা, প্রণোদনা, বিভিন্ন ক্যাশ টাকা, নানান রকম কিছু দেওয়া হয়। আমাদের ধরেন দেশে এখন আদৌ ভলেন্টিয়ার রেডি আছে কিনা, নাকি আমাদের দেশে গরিব লোক যাদের 500 টাকা, 200 টাকা, 1000 টাকা দিলে লাইন ধরে খাড়া টেস্ট দিবে, এগুলি করবে? আবার এখন যে এই যে ফরেন মিনিস্ট্রি ইনভলভ হলো, এখন এটার যে ফান্ডিংটা হবে, ফান্ডিংটা কোন প্রসেসে হবে তাও আমাদের কাছে পরিষ্কার না। এটা কি আইসিডিডিআরবি করবে, নাকি চীন সরাসরি করবে, কে করবে জানি না। সুতরাং তখন যে আবার কোন তুগলুকি কাণ্ড হয়, এটাও তো আমাদের দেখার বিষয়। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এখন যে আমাদের যে সারা বিশ্বে প্রায় ধরেন এখন যদি বলেন প্রায় 800 কোটি লোক, এখন যেই 800 কোটি লোকের যে ধরনের করোনা, তাতে প্রত্যেকের ভ্যাকসিন দরকার। এবং এই ভ্যাকসিন যদি তৈরি, এটা আমার সাথে দাদা ভালো বুঝবেন, যে প্রায় যদি সব ওষুধ প্রোডাকশন বন্ধ করা হয়, তাহলে এই 800 কোটি লোকের জন্য অন্তত 2-3 বছর লাগবে এই প্রোডাকশন দিতে। এখন যদি অর্ধেক ভ্যাকসিন অন্যান্য রোগের জন্য হলো, আর এই করোনার ভ্যাকসিনের জন্য যদি 50% প্রোডাকশনও দেয়, তাহলেও 4-5 বছর সময় লাগবে। তো এরপরে তো এই ভ্যাকসিন নিয়ে টানা হাসরা শুরু হবে, আমরা কোথায় আছি, ভ্যাকসিন পাবো কোথায় আছি, এইসব প্রশ্নগুলি সামনে কিন্তু আছে। সুতরাং আমরা নিরাপদে আছি এটা বলা এখনো সময় আসে নাই। আমরা এখন আল্লাহর উপরে ভরসা করে আছি। শেষ কথা হচ্ছে প্রত্যেকের জীবন নিজেকে বাঁচাইতে হবে স্বাস্থ্যবিধি মেনে। সরকারের যে পদক্ষেপ এটা যথেষ্ট নয়। জি, মিস্টার এম এ আজিজ, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার সুভাষ সিং রায়, আপনি একজন ফার্মাসিস্টই নন,
সমাজ রাজনীতি নানা বিষয় নিয়ে খোঁজখবর রাখেন, লেখালেখি করেন। ভ্যাকসিনের প্রসঙ্গটা আপনিও তুলতে চাইছিলেন, মিস্টার আজিজও তুললেন, এবং ভ্যাকসিনে আপনি লেখালেখিও করেছেন। সো যে প্রসঙ্গগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো তো নিশ্চয়ই আপনি করবেন, কিন্তু আমি ভ্যাকসিনের প্রসঙ্গটাও, যে আমরা সবসময় বলি যে সবই রেডি আছে, প্রস্তুতি আছে, কিন্তু ভ্যাকসিন আমরা কি পাবো কি পাবো না, কি পরিমাণ পাবো, পেলে তার প্রস্তুতিকে সেটি আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না, কিভাবে ব্যবহার করব, সেটি সংরক্ষণ করতে পারবো কি না, আমরা নানান চীনের ভ্যাকসিন না রাশিয়ার ভ্যাকসিন না, কোন ভ্যাকসিনের আসলে কি অবস্থা, কোন ভ্যাকসিন আমরা আসলে আমাদের এখন অবকাঠামো যা আছে তার জন্য উপযোগী, সেই সব বিষয় নিয়ে কোনো কাজ কিন্তু দৃশ্যত নাই। সেই প্রস্তুতিটাও নেওয়া দরকার, না হলে, কারণ আমরা যে ফ্যাক্টস ফিগার পাই তাতে করে এই ভ্যাকসিন পাওয়াও খুব একটা সহজতর হবে না। হয়তো কিছু পাওয়া যাবে, কিন্তু উনি তো একটি হিসাবে দিলেন, এবং আমরা কাদেরকে ভ্যাকসিন দিব, কারা প্রায়োরিটি পাবে, কিভাবে দিব, কিভাবে সেটা ডিস্ট্রিবিউট করব, কাদের মাধ্যমে দেবে, কি হসপিটাল করবে না ফার্মাসি করবে, নাকি সরকার কোনো বিশেষ টিম তৈরি করবে, অনেক রকমের প্রশ্ন আছে। এবং তার জন্য আর্থিক প্রশ্নও আছে, যে আমরা কতটা ফ্রি পাবো, সবাই তো আর ফ্রি দিবে না, হয়তো অক্সফোর্ডেরটা কিছু ফ্রি পাওয়া যাবে, যেহেতু সেখানে বিল গেটসের মতো ফিলান্থ্রপিস্টরা আছে। বাকিগুলো কিনতে হবে, এক একটার আবার এক এক দাম, কোনোটা আকাশচুম্বী দাম, কোনোটা হয়তো সহজ আছে, কিন্তু কিছু ফ্রি পেলে আবার কিছু তো কিনতেও হবে। তো সব মিলিয়ে একটু ভ্যাকসিন সম্পর্কে শুনতে চাই, যে আপনি কি মনে করেন যে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়েছি, এবং আলটিমেটলি যতই আমি বলি না কেন মাস্কের কথা, যতই আমি হাত ধোয়ার কথা বলি না, কিন্তু ভ্যাকসিন একটা লং টার্মের সমাধানের জন্য ভ্যাকসিনটাই এখন একমাত্র আরাধ্য বিষয় হওয়া উচিত। ভ্যাকসিনের ইতিহাস কিন্তু 222 বছরের ইতিহাস। এডওয়ার্ড জেনার্ড তিনি যে সূচনা করেছিলেন, সেটা আমাদের পৃথিবীতে বিজ্ঞানের অগ্রযাত্রা একটা গুরুত্বপূর্ণ অবদান, যে কারণে এই তার নামে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি যে কাজ করছে, এবং তার সাথে ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যুক্ত হয়েছে। আপনি সব ঠিকই বলেছেন, এবং এম এ আজিজের কথার মধ্যে কিছু যুক্তির বিষয় তো অবশ্যই আছে। আমরা টেস্ট কমিয়ে দিয়েছি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে আমাদের যে আগে যে তথ্য বিবরণীগুলো দেওয়া হতো, সেই তথ্যগুলো এখন সরাসরি দেওয়া হচ্ছে না, প্রেস রিলিজ আকারে দেওয়া হচ্ছে। আপনি খুব ভালো করে জানেন যে যখন প্রথম কোভিডের সংক্রমণ সারা পৃথিবীতে ভয়ঙ্কর রকম ছড়িয়ে পড়েছিল, তখন নিউ ইয়র্কের গভর্নর কুমুও ব্রিফিং করতেন প্রতিদিন। কোনো কোনো সময় দেখা গেছে পরপর কয়েকদিন ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিং করছেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার করেছেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টারও করছেন। ওই জায়গাটা কিন্তু অনেক আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা হাজির হন। যাই হোক, সেই আলোচনা না করে বলি টিকা কূটনীতি। টিকা কূটনীতি, যেটাকে ভ্যাকসিন ডিপ্লোম্যাসি বলা হয়, এটার উপর আমি বেশ কয়েকটি লেখা লিখেছি, এবং এই সমস্ত বিজ্ঞান প্রবন্ধ বেশ গুরুত্বপূর্ণ বিষয় থাকে, অনেকগুলো তথ্যের বিষয় থাকে, অনেকগুলো অতীতের সমস্ত ইতিহাসের ঘটনা থাকে। আপনি দেখেন বিবিসি বলছে গত কয়েকদিন আগে যে 8000 বোয়িং 747, এটা 8000 বড় বিমান প্রয়োজন হবে শুধুমাত্র এই সম্ভাব্য টিকা পৌঁছে দেওয়ার জন্য। তার মানে টিকা উৎপাদন, বিতরণ, সংরক্ষণ, এটা একটি বেশ জটিল একটি বিষয়, কঠিন একটি বিষয়, অনেক কঠিন। এম এ আজিজ সাংবাদিকতা থাকলেও তিনি কিন্তু আসলে বিজ্ঞানের ছাত্র, মূলত পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন, পরে সাংবাদিকতা এসেছেন। এয়ারপোর্ট ট্রান্সপোর্ট অথরিটি যে তথ্যটি দিয়েছে, সেই তথ্য থেকেই আমি কথাগুলো বললাম। আমি একটু বলি যে বাংলাদেশ ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে কেন এগিয়ে আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল কূটনীতির দক্ষতা কেন এগিয়ে আছে, তার কিছুটা বলেছিলাম আমি প্রথম পর্বে আমার কথা বলবার সময়। যে 4 জুন যে ভার্চুয়াল সামিটটি হয়েছে, যে গ্লোবাল সামিটটি ভ্যাকসিনের ওপরে, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে তিনি কথাগুলো বলেছেন। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যখন এম এ আজিজ বললেন, আমার মনে পড়ে গেল এই যে 27শে জুন ইউরোপিয়ান ইউনিয়নের যে আয়োজনে গ্লোবাল সিটিজেন সামিট, যেটা গ্লোবাল সিটিজেন ফর দ্য প্লেজিং সামিট বলা হয়েছিল, সেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই জায়গায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ওই 4 জুনের বরাত দিয়ে। এবং আপনি জানেন যে শক্তিধর যে রাষ্ট্রগুলো, আগে বলা হতো যে ভ্যাকসিন জাতীয়তাবাদ নিয়ে তারা কিন্তু অনেক কথা বলতেন, যে আমার সক্ষমতা আছে, আমার জনগণ আগে ভ্যাকসিন পাবে, তারা কিনে রাখতো। আপনি উদাহরণ দিই আপনার, 2007, 2008, 2009 এই সময়টা
ইন্দোনেশিয়াতে আপনার ইনফ্লুয়েঞ্জা H5N1 H1N1 দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারা ভ্যাকসিন সময় মতো পায়নি এই কারণে উন্নত রাষ্ট্রগুলো এটা কিনে রেখেছিল। এই যে মাননীয় প্রধানমন্ত্রী 4 জুনে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য শুধু আমাদের জন্য শুধু পরিধানযোগ্য না, সারা পৃথিবীর জন্য পরিধানযোগ্য। আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন এখানে, এই ফুটনোটটা দিয়ে রাখি। মাননীয় প্রধানমন্ত্রী গাভি, যেটা জাতিসংঘের গত বছরের সাধারণ অধিবেশন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিল। অর্থাৎ তার বক্তব্য কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে উপস্থাপিত হবে, এটাই খুব স্বাভাবিক। তিনি যেটা বলেছেন এই কথাটি আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও কিন্তু তার কদিন পরে বলেছেন। তিনি বলেছেন ভ্যাকসিন বিতরণটি ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে হতে হবে। এবং বিল গেটস ফাউন্ডেশনের কথা আপনি বললেন, ওয়েলকাম ট্রাস্ট আছে, CEPI আছে, এরা কিন্তু সবাই মিলে কাজ করছে এবং এই যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে বক্তব্য। এবং আপনি জানেন যে আমাদের দেশে যে ভ্যাকসিন বিতরণ ব্যবস্থাতে অনেক আগের থেকেই আমাদের একটা সক্ষমতা জায়গা তৈরি হয়ে আছে। গত 10-11 বছরে আপনি যদি মামস বলেন, হাম বলেন, রুবেলা বলেন, এই ভ্যাকসিন তো ডিফারেন্ট ভ্যাকসিন, ডিপেন্ড হলো আমাদের ভ্যাকসিন সংরক্ষণে এবং ভ্যাকসিন বিতরণ ব্যবস্থায় এবং টিকা দেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু বাংলাদেশ পালন করেছে। যে কারণে এমডিজির যে অর্জন বলা হয়েছিল, এমডিজির যে অর্জনগুলো দেওয়া হয়েছিল, লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, বাংলাদেশ কিন্তু তার অনেক আগেই কিন্তু বাস্তবায়ন করতে পেরেছে। আমি আপনাকে একটা তথ্য দিই, 2016 সাল পর্যন্ত, যেহেতু আমি ওষুধ বিজ্ঞানের ছাত্র এবং যেহেতু আমি ওষুধ উৎপাদন ও বিপণনের সাথে যুক্ত, আমি এই 3 দশকের অভিজ্ঞতা থেকে যে কথা বলতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার একটি সময়সীমা নির্ধারণ করা ছিল যে স্বল্পোন্নত দেশগুলোর 49টি যে দেশ, সেই তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 2016 সালের দিকে কিন্তু আমরা কিন্তু সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুতার সূচক যেটা নিচে থাকার কথা, এই সব মিলে আমরা কিন্তু সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছি। কিন্তু এই জায়গাকে উল্লেখযোগ্য বিষয়, 2016 সাল পর্যন্ত আমাদের মেধাস্বত্ব আইন 49টা দেশের মতো আমাদেরও কিন্তু মানতে হতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল কূটনীতিক দক্ষতায় তিনি 2033 সাল পর্যন্ত নিয়ে গেছেন। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়েছি, কিন্তু আমাদের সুবিধাটা 2033 সাল পর্যন্ত রাখতে পেরেছি। অর্থাৎ এই যে আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে যে কূটনীতির যে দক্ষতা, সেটা কিন্তু একটা আমি উদাহরণ কিন্তু সামনে দিলাম। অর্থাৎ সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে তিনি অনেকখানি কিন্তু এগিয়ে দিয়ে গেছেন। এখন যে ব্যাপারগুলো, যেটা এম.এ. আজিজ যে প্রসঙ্গগুলো তুললেন, যে আইসিডিআরবি যখন মাধ্যমে পালা হয়েছে সিনোভ্যাক, কারণ আপনি জানেন চীনের 3টে টিকা প্রকল্প তারা কিন্তু 3rd ফেজে এসেছেন এবং সারা পৃথিবীতে অনেক টিকার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু 3rd ফেজে কিংবা যেটা সফলভাবে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটি, যে কোনটা নিরাপদ হিসেবে উপলব্ধ হবে, সেরকম যারা দিক নির্দেশনা যারা পাচ্ছি আমরা গণমাধ্যম সহ বিভিন্ন তথ্য থেকে, সেখানে খুব বেশি কিন্তু এগিয়ে যাওয়ার ব্যাপার নেই, কাজ চলছে। আপনি রাশিয়ার ভ্যাকসিনের কথা না একটু আলোচনা তুলে রাখলাম, চীনের যে ভ্যাকসিনের যে ব্যাপারটি, সেই ভ্যাকসিনের যে আপনার যে 3rd ফেজের যে ট্রায়ালটি, সেই ট্রায়ালটির ব্যাপারে আইসিডিআরবির মাধ্যমে হয়েছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় আসতে পারিনি যে কোন ভ্যাকসিনটি, আবার একটু বলে রাখি, এই যে 27 জুনে যে ইউরোপীয় কমিশনের যে উদ্যোগের যে আয়োজনটি, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম $50,000 কিন্তু ওই তহবিলে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আমরা এগিয়ে আছি। এই এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমাদের এখন দেখার বিষয় আছে, গাভি যেভাবে বলছেন, যেখানে বিল গেটস ফাউন্ডেশন, ওয়েলকাম ট্রাস্ট থেকে শুরু করে তারা সকলে মিলে কিন্তু একটা জায়গায় এসেছে, ভ্যাকসিন বিতরণ ব্যবস্থা সাম্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আরেকটি ফুটনোট দিই, যখন এই ভ্যাকসিন নিরাপদ কি নিরাপদ না, ভ্যাকসিন হঠাৎ করে আমরা ছেড়ে দেবো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে কিন্তু এটা একটা চাউর হয়েছিল যে নির্বাচনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের
সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল যে ভ্যাকসিন বাজারজাত করা হবে। যখন এই প্রসঙ্গ আসছে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসন সহ কয়েকটি কোম্পানি যারা এই প্রযুক্তি নিয়ে কাজ করেন তারা একেবারে যৌথভাবে বিবৃতি দিয়েছেন যে ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী না হওয়া পর্যন্ত কোনো ভ্যাকসিন কিন্তু ওই যে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন, এই যে FDA এর যে অ্যাপ্রুভাল মাঝে মাঝে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু দেওয়া যাবে না। নিরাপদ না হলে ভ্যাকসিন কিন্তু বাজারে আনা যাবে না। এটা কিন্তু এই জায়গায় এসেছে। এই জায়গাটার জন্য আপনি এখন এম এ আজিজ ভাইয়ের সাথে আমি যোগ করি, সারা পৃথিবীতে যতটি ভ্যাকসিন ভায়াল প্রয়োজন আপনি হিসাব করে আমি দেখেছি প্রায় $15 বিলিয়ন মতন ভ্যাকসিন প্রয়োজন যদি ডাবল ডোজের ভ্যাকসিন হয়। মানে এটা ডাবল ডোজের ভ্যাকসিন প্রয়োজন হবে। এগুলো ডাবল ডোজের ভ্যাকসিন। এই ডাবল ডোজের ভ্যাকসিন যদি 15 বিলিয়ন ভায়াল যদি ভায়াল তৈরি করতে হয়, যদি ভায়ালও তৈরি করতে হয়, সেই ভায়াল কিন্তু খুব সাধারণ মানের ভায়াল না। এই ভায়ালটা উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করতে হয়। আবার যে কতটা হামস, রুবেলা সহ যে সমস্ত টিকা প্রকল্প রয়েছে, উৎপাদন প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়ায় ওই উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে কিনা এটা করতে যে এটাও কিন্তু একটা নানান রকম চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়ে গেছে। তা স্বাভাবিক কারণে আমাদের কিন্তু এখনো জানা নেই আমরা কি অক্সফোর্ডের সাথে যারা ভারতের সিরাম ইনস্টিটিউট যেটা কাজ করছে, সেই সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তাদের যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে আমরা কিন্তু ভ্যাকসিন পাবো, তাদের ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটি আমরা একেবারে বিনামূল্যে পাবো কিনা আমরা না, কিন্তু এই ভ্যাকসিন পাওয়া না পাওয়া নির্ভর করবে তো সরকারের সিদ্ধান্তের উপর। অবশ্যই সেই সিদ্ধান্ত বেক্সিমকো তো আসলে আনবে, তারা আনবে কিছু, সেটা কর্পোরেট হাউসগুলো যদি সরকার চায় সেখানে তারা প্রাইভেট সেক্টরে বিক্রি করবে। আদার দেন তো অন্য বাকিটা তো সরকারের অ্যারেঞ্জমেন্ট। আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাচ্ছি, একদম একটা ওষুধ কোম্পানি যে উদ্যোগটি নিয়েছে, কিন্তু এটা কিন্তু অনেকখানি এগিয়ে দিয়েছে কারণে রেমডেসিভির যখন প্রথম বাজারে আসার কথা বলা হয়েছিল, আপনার টেবিলের কোন আলাপ হয়েছিল, তারা কিন্তু রেমডেসিভির যা উৎপাদন করেছে তারা কিন্তু সরকারকে দিয়ে দিয়েছে। এখন আমি 3 দিন আগে দেখলাম ভারতের একটি বাংলা পত্রিকায় অনলাইনে দেখলাম যে তারা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পুরসভা, বিশেষ করে কলকাতা সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারা কিন্তু ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার জন্য তারা প্রকল্প গ্রহণ করেছে। অর্থাৎ এই অগ্রগতির জায়গা কিন্তু আমাদেরও কিন্তু তৈরি হবে এবং এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে আমরা কিন্তু অনেকের চেয়ে এগিয়ে আছি। এইটি আমি বারবার এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি, কেননা ইন্দোনেশিয়ার যে ঘটনাটি 2008-9 যে ঘটনা, সেই ঘটনা পৃথিবীতে আর ঘটবে না। আর সেখানে আমরা কিন্তু অনেক কিন্তু সতর্ক হয়েছি। মিস্টার এম এ আজিজ, ডিপ্লোমেসিতে এগিয়ে আছি, কিন্তু প্রস্তুতিতে কতটা এগিয়ে আছি বা পিছিয়ে আছি সেটি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো। আর কমার্শিয়াল ইনকনফিডেন্স একটা ব্যাপার, সেটা তো আমি আগে কিছু ধারণা দিয়েছি। ধরেন এখন আপাতত ধরেন অক্সফোর্ড তো প্রথম 3rd ফেজে গিয়ে ফেল করছে, আবার হয়তো এটা আসবে, আবার শুরু করেছে অক্সফোর্ড, শুরু সাময়িক স্থগিত রেখেছিল। এখন ধরেন আমাদের দেশের যে চায়না ভ্যাকসিন ICDRB-তে শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স পেল যে ICD এর মাধ্যমে এটা টেস্ট করা হবে। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমার দাদার কাছে একটা জিনিস, এটা আমি আপনাদের, আপনি একজন সাংবাদিক, মিস্টার সুভাষ সিংহ রায়, তিনিও গণমাধ্যমের ব্যক্তি, ফার্মাসিস্ট, মানে এই যে ট্রায়াল হচ্ছে, এগুলো তো আসলে আমরা তো এমন কোনো ভ্যাকসিন ইউজ করব না যেটা হু অ্যাপ্রুভড হবে না, বা আরো যেসব সংস্থা আছে যারা এগুলোকে আসলে অথেন্টিকেট করবে, তারা পর্যন্ত তো কোনো ভ্যাকসিন সম্পর্কে আমি নিশ্চিত হতে পারছি না যে এই ভ্যাকসিন আমি নিব কিনা। এবং আমি সে ফর এক্সাম্পল মিস্টার পুতিন কিংবা মিস্টার শি জিনপিং বললেন যে হ্যাঁ এই ভ্যাকসিন আমার দেশের মানুষকে আমি দিচ্ছি, কিন্তু হু অ্যাপ্রুভ না, বা ওয়ার্ল্ড ওয়াইড যারা এই বিষয়ে অথরিটি, তারা অ্যাপ্রুভ না করার আগে বাংলাদেশ কি কোনো ভ্যাকসিন গ্রহণ করবে? প্রশ্নই আসে না, অন করার প্রশ্নই আসে না। আগে তো টেস্ট, আমার তো যেটা বললেন, ট্রায়াল হবে, হওয়ার পরে যদি এটা নিরাপদ হয় তারপরে তো এটা ফুড গ্রেডিং এর জন্য যাবে। এটা তো এখন এই জন্যই তো মানুষ বলে যে আমরা ভ্যাকসিন পেতে এখনো 1.5-2 বছর দেরি আছে। স্মুথলি পেলেও যে ধারণাটা বারবার দেওয়া হতো ডিসেম্বরে ভ্যাকসিন পাবো, যেমন ট্রায়াল শুরু হওয়া গভর্নমেন্ট তরফ থেকে বলা হয়েছিল যে চায়না ভ্যাকসিনের ট্রায়াল হবে এ মাসেই শেষের দিকে শুরু হতে পারে, কিন্তু ICDRB থেকে একটি ভলেন্টিয়ার ঠিক করা হয়েছে, এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই।
এবং একটা ভলেন্টিয়ার ঠিক করতে হলে তার নিরাপত্তা, আর্থিক সম্মানী, হেলথ ইন্স্যুরেন্স, হয়তো এটা নিরাপদ হতে পারে কিন্তু তার জীবনহানি হতে পারে, এর জন্য তো হেলথ ইন্স্যুরেন্স, এগুলোর কোনো প্রিপারেশন কোনো লোক ঠিক করা হয় না। মানে একটু বলে সুতরাং রাখি এখন যদি আজিজ ভাই, আমি একটু তথ্য দিই, যেহেতু এই দেন। এই প্রক্রিয়ার সাথে মানে এই ব্যবস্থাপনাটা জানি বলে একটু বলি। 7টি যে প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে মুগদা জেনারেল হসপিটাল, এই সমস্ত 7টি হসপিটাল যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমটা কিন্তু গত 3 সপ্তাহ যাবৎ খুব দ্রুতগতিতে চলছে। অর্থাৎ সব তথ্য যাদেরকে স্বেচ্ছাসেবক নেওয়া হবে, নেওয়া হবে, এটা কিন্তু প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটা সারা পৃথিবী যেভাবে চলে এগুলো সেভাবে চলছে। হ্যাঁ চলছে, কিন্তু গোপনে চলছে, কেউ জানে না এটা। এই যে আপনি শুধু জানালেন, আর কেউ জানে না। এখন তার গোপন থাকলো না, ফাঁস করে দিয়েছে। গোপন থাকলো না, এই মাত্র এখন আমরা জানলাম যে একজন ফার্মাসিস্টের মাধ্যমে যে এটা গোপনে গোপনে আপনার ভলেন্টিয়ার ঠিক হচ্ছে। হ্যাঁ, তো এটা তো গোপন জিনিস নয়। ভলেন্টিয়ার ঠিক করবে, সে লাইফ রিস্ক নিবে, তার সম্মানী, তার ইন্স্যুরেন্স করা, এগুলো কোথায় করবে এগুলো ঠিক করতে হবে না, আইডেন্টিফাইড হবে। তো সে আজিজ ভাই, গোপনে গোপনে কাজ নয়। আপনি তো বিজ্ঞানের ছাত্র ছিলেন। বিজ্ঞান কিন্তু বিশেষ জ্ঞান। আপনার একটা জিনিস মনে রাখা দরকার, যে এই যে অ্যাস্ট্রাজেনেকা ব্রিটিশ সুইডিশ যে কোম্পানি, তারা যে এই সাময়িক স্থগিত রেখেছিল, স্থগিত রাখার পরে তারা যখন আবার যাচাই বাছাই করে দেখলো যে না এই প্রক্রিয়াটা সঠিকভাবে এগোচ্ছে, হ্যাঁ, এটা তো আরো আস্থা বেড়েছে। অতএব বিজ্ঞান কিন্তু এই পর্যবেক্ষণের জায়গায় আনে না, ঠিক আছে, অতএব ওগুলো অনেকগুলো খুব সাবধানে কাজ সেই করতে জায়গায় হয়। আমি না না সেই জায়গায় আমি যাচ্ছি না। আমি বলছি যে আমাদের প্রস্তুতিটা কোথায়। আবার ফের যখন ভ্যাকসিনটা ধরেন, আমার কথা হলো যে ভ্যাকসিন তো অত পাওয়াটা অত সহজলভ্য নয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী যতই ডিপ্লোমেসি করুক, পৃথিবীতে আমি বললাম এত দেশ আছে, 165টা 95টা দেশ আছে, স্বাধীন দেশ, সবাইকে গরিব ধনী মধ্যম সবই আছে। এখন হু থেকেও বলা হয়েছে যে হ্যাঁ সমতা গরিবরা ফ্রি পাবে, মধ্য আয়ের দেশটা একরকম পাবে, ধনী দেশটা একরকম পাবে। এই যে কিভাবে পাবে এবং এটার উৎপাদন এবং বাংলাদেশে সেটা ডিস্ট্রিবিউশন, আবার সেই মিঠু তমা এগুলো আবির্ভাব ঘটবে কিনা, এ ব্যাপারে তো মানুষের ভিতরে সংশয় আছে। সুতরাং গোপনে গোপনে কেন হচ্ছে, প্রকাশ্যে কেন হচ্ছে না, প্রকাশ্যে কেন ভলেন্টিয়ার ঠিক হচ্ছে না, প্রকাশ্যে কেন ট্রায়াল হচ্ছে না, এবং মিঠু কোথায় গেল? আপনার সেই তমা কনস্ট্রাকশন তো ঠিকই বিরাট বিরাট কাজ করতেছে, তারা কোথায় গেল? তাদের বিশেষ সালিশ হয় না কেন? সুতরাং কনফিডেন্স একটা বিরাট ব্যাপার। দেশে এখনো স্বাস্থ্য সেক্টর সম্পর্কে এই কনফিডেন্স আসে নাই। অর্থাৎ ভ্যাকসিন পেলেও সেই ভ্যাকসিন নিয়ে নয় হবে কিনা এই গ্যারান্টিটা তো লাগবে। কারণ আগে তো স্বাস্থ্য অধিদপ্তর যেসব, এই যে দেখেন না, তার ড্রাইভার, স্বাস্থ্য অধিদপ্তর ড্রাইভারের 100 কোটি টাকা, এতে আমি লজ্জিত নই। স্বাস্থ্য অধিদপ্তরের একটা ড্রাইভার 20 বছর চাকরি করে মাত্র 100 কোটি টাকা, আর একটা জেলা কমিটির ছাত্র নেতা 2000 কোটি টাকা পাচার করে দেয়, তো তোর কম টাকাই তো আয় করছে আমি দেখি। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডাইরেক্টর এগুলো তো আছেই। সুতরাং এখন এই জন্য আমি বলছি যে এখন যা হবার হয়েছে, আর গোপনে কিছু করা উচিত না। আইসিডিডিআরবি মানে আমি আপনাকে আবারও আজিজ ভাই, আজিজ ভাই আপনাকে আবারও বলছি, এটা যেই প্রক্রিয়া সারা পৃথিবীতে এই ট্রায়ালগুলো অনুষ্ঠিত হয়, আইসিডিডিআরবি সেই প্রক্রিয়া এগোচ্ছে এবং আন্তর্জাতিক উদারময় গবেষণা ইনস্টিটিউটের সারা পৃথিবী ব্যাপারে একটা সুনাম আছে, এটা আপনাকে মানতে হবে। এবং তারা যে কেউ যে থেকে বললেও, এবং যদি স্বাস্থ্য অধিদপ্তর বলেও, তারা সেই প্রক্রিয়ায় কিন্তু এগোবে না। এই কনফিডেন্সটা থাকতে হবে। না না না, এই কনফিডেন্সটা আইসিডিডিআরবির উপরে তো ছিল, এই জন্য চায়না আইসিডিডিআরবির মাধ্যমে আসছে, কিন্তু সেটা তো শেষ পর্যন্ত হয় নাই। এটা ফরেন অফিসের মাধ্যমে গেছে। এখন আইসিডিডিআরবি তো এখন স্বাধীন না। সুতরাং আপনি যেটা বলছেন আমি তো সেটা বুঝতে পারছি না, কারণ আইসিডিডিআরবিতে নিজের থেকে কিছু করতে পারছে না, কারণ এখন তো আমলাতন্ত্র যুক্ত হয়ে গেছে। আজিজ ভাই একটা জিনিস তো মানবেন, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি আপনি কোনো প্রকার যদি বৈজ্ঞানিক গবেষণা কিংবা ট্রায়াল করতে চান, ওই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের কিন্তু এখানে দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্বটা ভুল করছে কিনা কিংবা পালন ঠিক মতো করছে কিনা সেটা নজর করতে পারেন। আপনি আপনি সেই কাজটি তো ওইভাবে ওভারল্যাপ করতে পারবেন না। কিন্তু আজিজ ভাই আপনাকে আমি আশ্বস্ত করছি এই দর্শকদের সামনে, যেই প্রক্রিয়া সারা পৃথিবীতে ট্রায়ালগুলো অনুষ্ঠিত হয়, বিশেষ করে সেকেন্ড পেজ থার্ড পেজে, বাংলাদেশ কিন্তু সেই প্রক্রিয়ায় কিন্তু এগোচ্ছে এবং সঠিকভাবে এগোচ্ছে। এবং আমরা তো পৃথিবীতে ট্রায়াল হচ্ছে,
আমরা ইউটিউবে, মাস মিডিয়ায়, নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে ট্রায়াল শুরু হলে হয়তো দেখতে পাবো, কিন্তু আমাদের বাকি প্রস্তুতিগুলি যেহেতু আমাদের নানান প্রশ্ন আছে, গোপনে কেন হচ্ছে? আমি যেটা আপনাকে বারবার গোপনে হচ্ছে না আজিজ ভাই, আপনি রাজনৈতিক বিষয় নিয়ে, আজিজ ভাই আপনি রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা সরকার বিরোধী তথ্য নিয়ে আপনি যত বেশি আগ্রহী পত্রিকা এবং গণমাধ্যমের বিষয়ে, এই বিষয়ে অতটা আগ্রহী না। আপনি এখন ওই পদার্থবিদ্যার থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেছেন, যে কারণে আমি দেখতে পাচ্ছেন না। আমি তো বণিক বার্তায় প্রতিদিন যে রিপোর্ট আসছে, প্রতিদিন যে কালে কণ্ঠে রিপোর্ট আসছে, সেই রিপোর্ট ডেইলি স্টারে আসছে, এইগুলো তো সব আপনার চোখে পড়ছে না। আমাদের তথ্য ঠিকই আসছে, পড়ছে, কিন্তু আমার কথা হলো, যেটা আমাদের দেশের স্বাস্থ্য খাত নিয়ে যে আলোচনা, এই কনফিডেন্স রেস্টোর করার জন্য গোপনে গোপনে করলে হবে না, এটা প্রকাশ্যে আসছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, প্রসঙ্গগুলো আপনাদের কাছ থেকে ধার করা। আপনারা দুজনই আলোচনা তুলেছিলেন। সুভাষ সিংহ রায় শুরুতে বলেছিলেন যে এই করোনাকালে মহা দুর্যোগের সময় কিছু মানুষ তাদের লোভ, তাদের নানান কুপ্রবৃত্তি, সেগুলো বেশ উন্মোচিত হয়েছে। তারা অনেক বেশি গ্রিডিনেস প্রমাণ করেছেন তাদের মধ্যে আছে, যেটি আপনি উল্লেখ করছিলেন, কিছু ব্যক্তির নামও আপনি উচ্চারণ করেছেন, মিস্টার আজিজ। সো এই প্রসঙ্গটি একটু অ্যাড্রেস করার, এবং তার সঙ্গে আমরা পেঁয়াজের প্রসঙ্গটি, বন্ধু রাষ্ট্রের প্রসঙ্গ আলোচনা মিস্টার সুভাষ সিংহ আনছিলেন, সীমান্তে হত্যা, সেই প্রসঙ্গ তিনি কিছু তথ্যপাত্র দিয়েছিলেন এবং বলছিলেন যে আমাদের গণমাধ্যমও আসলে সব রিপোর্ট যেভাবে হওয়া উচিত সেভাবে করতে পারে না বা করছে না। হয়তো তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে বা সক্ষমতার অভাবও থাকতে পারে। সব মিলে আমার মনে হয় সুভাষ সিংহ রায় আপনি শুরু করেন। না, আমি আমার কথাটা খুব সহজ সরলভাবে উপস্থাপন করি। আমাদের তথ্য প্রবাহের একটা বাড়বাড়ন্ত আছে, এই বাড়বাড়ন্ত আমাদের একটা অর্জন। আমাদের তথ্য একেবারে হাতের মুঠোয় চলে এসেছে আমাদের একেবারে, এবং আজকে তথ্য প্রবাহের বাড়বাড়ন্ত হয়েছে বলেই, আমি বাড়বাড়ন্ত ইতিবাচক অর্থই ব্যবহার করছি, বাড়বাড়ন্ত হয়েছে বলেই আমরা কিন্তু অনেক তথ্যই কিন্তু পেয়ে যাচ্ছি। এবং কিন্তু আমি বলছি যাচাই বাছাই করা। আমি বলছি সব কোনো কোনো সময় মনে হয় যে রবীন্দ্রনাথের সে বিখ্যাত উক্তি যে আংশিক সত্য মিথ্যার চেয়েও কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই ব্যাপারগুলো আমি সতর্ক থাকার জন্য আমি নিজেও চাইবো সতর্ক হতে যেন হই, এবং গণমাধ্যমে যে তথ্যগুলো আসে সেজন্য যাচাই বাছাই করে যেন সম্পূর্ণ স্থাপিত হয়। একেবারে হচ্ছে না তা বলছি না, একেবারে সবকিছু উলটপালট হয়ে গেছে তা না। কেন বাংলাদেশে এই কোভিডকালীন সময়ে যে সমস্ত অনাচার, যে সমস্ত দুর্নীতি, ব্যত্যয়, যা কিছু আপনি বলেন না কেন, সেটা গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। এবং এখানে শুধু তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের ব্যবস্থাপনা এগুলো আটকে দিয়েছে, এটা কেউ বলতে পারবে না। আটকানোর বিষয় না, সরকার এই বিষয়গুলো একেবারেই তথ্য প্রবাহ যেভাবে চলা দরকার সেভাবে চলছে। যাই হোক, এই নিয়ে অনেকে বিতর্ক করতেও পারে। আমি যে কথাটি বলি যে আজকে যে সংকট, এগুলো জায়গাগুলো আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক সময় কোনো ঘাটতি দেখা দেয়। যেমন আমি বলি যে এই রাষ্ট্রগুলো যারা এবার কোভিড-19 মোকাবেলায় বিশ্বব্যাপী যারা সফলতার পরিচয় দিয়েছে, তাদের মধ্যে অনেকগুলো দেশের নাম আমরা উল্লেখ করি, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত খুব তাই মধুসূদন অবস্থা হয়েছে, যেহেতু 138 কোটি 140 কোটি জনগণের দেশ, অনেক পরিযায়ী শ্রমিক নিয়ে, এবং তাদের এখন লোকসভা অধিবেশন চলছে, সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত তথ্য আসছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমস্ত রকম নানান রকম তথ্য আসছে, তথ্য গোপনেরও অভিযোগ আসছে, যেগুলো। কিন্তু বাংলাদেশে কোথাও, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে ইরানের যে সংস্থা, তারা বলেছে ইরানের সরকার পক্ষ থেকে তথ্য মিথ্যের সংখ্যা গোপন করা হয়েছে। এগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মাধ্যম কিংবা আন্তর্জাতিক সংস্থা কিন্তু এখনো বলেনি সরকার কোনো তথ্য গোপন করছে। একটা এসেছে যে টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে আক্রান্তের সংখ্যা এবং যে সমস্ত সংখ্যা বলা হচ্ছে সেখানে বলছে যে এই সংখ্যা যেহেতু টেস্ট কমে গেছে অথবা আক্রান্ত কমেছে, এইগুলো আলোচনা আসতে পারে। কিন্তু আপনার তথ্য প্রবাহের ক্ষেত্রে যেমন সঠিক থাকা উচিত। আমি একটা আসছি শেষে, আপনার সক্ষমতার জায়গাটি, আমি শিক্ষা গ্রহণ করছি কিনা। ভিয়েতনাম আগে যারা তারা মহামারী, যেমন ইবোলাতে পর্যুদস্ত অনেকে হয়েছিলেন, জিকা ভাইরাসে অনেকে পর্যুদস্ত হয়েছিলেন, সেই দেশগুলো তারা কিন্তু এবার সক্ষমতার পরিচয় দিয়েছে। আপনি কেরালা রাজ্য কেন হয়েছিল, তারা 2018 সাল 17 সাল তারা কিন্তু মহামারীতে আক্রান্ত হয়েছিল। আমরা যে কারণে, আমি ব্যক্তিগত আশাবাদী, আমরা কোভিড-19 স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে
আজিজ ভাইয়ের সাথে তর্ক করতে পারি, তর্কে জেতার জন্য আজিজ ভাই অনেক তথ্য দিতে পারে, সেই আলোচনা ভিন্ন। আমি একটা কথাকে স্পষ্ট করে বলি যে বাংলাদেশের যে অবকাঠামোর যে ব্যাপারটি গড়ে উঠেছে গত 11 বছরে, সেটা আগে ছিল না। আজিজ ভাই যদি বলতে পারবেন 2002 সালে যদি বাংলাদেশে কোভিড-19 আসতো তাহলে কোনো হসপিটালে বিদ্যুৎ থাকতো নাকি হ্যারিকেন জ্বালিয়ে কিংবা হ্যাচাক জ্বালিয়ে সেখানে ওই আইসিইউ চালানো হতো? আইসিইউ কটা ছিল? আমি ঢাকা শহরে 81-82 সালে এসে ঢাকা শহরে একটি মাত্র আইসিইউ দেখেছি, এই আরটিপিসিআর। আমরা নিয়ে এত যে কথা বলছি, 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আইডিসিআর প্রথম রিসার্চ ল্যাবের হিসেবে এই আরটিপিসিআর আনা হয়। অর্থাৎ এগুলো অনেকগুলো কোনো তথ্যের ব্যাপার আছে। তারপরও সরকার যে ব্যাপার ব্যবস্থাপনা আমি সেই জায়গায় আমি পেঁয়াজের প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। এবং আমি কেন এই কথা বলছি, আমরা গতবারে কিন্তু পেঁয়াজ সংকট হয়েছে এবং এই মাসেই হয়েছে। আমরা কেন শিক্ষা গ্রহণ করলাম না? আমাদের উৎপাদন 10%-12% বেড়েছে, কৃষক কিন্তু তার উৎপাদন বাড়িয়ে যাচ্ছে। আমরা কেন সেটা মজুদের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক একটু অবহেলা আছে। আমাদের 25 লক্ষ মেট্রিক টন যে পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে কিন্তু প্রায় বেশ 4-5 লক্ষ টন কিন্তু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এটা একটি বিষয়। আর সংকট যদি হয় 2 লক্ষ থেকে 5 লক্ষ টনের ভিতরে, আপনার ভারত বন্ধ করেছে, ভারত এই কার্যক্রম। আপনি জানেন যে সুষমা স্বরাজ যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল নির্বাচনে, সেই নির্বাচনে শুধুমাত্র পরাজিত হয়েছিল পেঁয়াজ কাণ্ডের জন্য। এবং প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন এবং যখন ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, তখন অর্থমন্ত্রী তার টেবিলে এসে দেখেন, যখন তিনি লোকসভা অধিবেশনে তিনি দেখেন যে পেঁয়াজের একটি মালা তার টেবিলে রাখা আছে, বিরোধী দলের পক্ষ থেকে পেঁয়াজের মালা দেওয়া হয়েছে। অর্থাৎ পেঁয়াজ কাণ্ড কিন্তু ভারতের ভিতরে যেমন রাজনীতির অনেক খেলাধুলা হয়, আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত ছিল যে আমরা এইবার পেঁয়াজ সংকটে পড়তে পারি, সেটা কিন্তু আমাদের মাথায় রাখা। মিস্টার এম এ আজিজ, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। পেঁয়াজ প্রসঙ্গ, সীমান্তে হত্যার প্রসঙ্গ, বন্ধু রাষ্ট্রের প্রসঙ্গ এবং করাপশনের প্রসঙ্গ, 4টি প্রসঙ্গ আসলে আমি আপনাদের কথা বলতে দিইনি, খুব ছোট্ট করে অ্যাড্রেস করতে হবে। সুভাষ সিংহ রায় তো তার বক্তব্য বললেন এবং আপনিও শুনলেন। হ্যাঁ, এত কথা ছোট্ট করে বলা তো মুশকিল, তবু আমি দেখি ছোট করে অনেক কথা, বড় কথা বলা যায়। পেঁয়াজের ব্যাপারে আমি প্রথমেই বলবো যে সরকার গতবার 1 সেপ্টেম্বরে এই পেঁয়াজের সমস্যা তৈরি হয়েছে যেভাবে, ঠিক একইভাবে এবারেও তৈরি হয়েছে। এখানে আমি বলবো সরকারের প্রস্তুতির ঘাটতি, এটা অবশ্যই সরকারের ব্যর্থতা। সুভাষ সিংহ রায় কিছুটা উল্লেখ করেছেন মজুদের প্রশ্ন বা সতর্কতার দুর্বলতা। আমার কথা হলো যে যেদিন বর্ডারে পেঁয়াজ আসা বন্ধ করে দিল, সাথে সাথে পেঁয়াজের দাম বেড়ে গেল। এটা হলো আমাদের দেশে মুনাফাকারী ব্যবসায়ীদের জন্য, কারণ পেঁয়াজ তো স্টক আছে, এখনো আছে, এখনো মজুত আছে। 1.5 মাস পেঁয়াজ চলবে, এই পেঁয়াজ বাংলাদেশে আছে, কিন্তু এটা সম্পূর্ণ ব্যবসায়ীদের কারণে 4 লক্ষ 5 লক্ষ টন আগেরটা মজুত রয়ে গেছে, এখনো আছে। 2, সাধারণ মানুষ, আপনি দেখেন আমাদের সচেতনতার অভাব। পেঁয়াজ ফুরায় গেল, যার দরকার 1 কেজি সে 10 কেজি কিনে, এখন আবার কেউ পেঁয়াজ কিনতে আসে না, কারণ সবার কেনা শেষ, এখন আর পেঁয়াজ নাই। আর ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, খুব বন্ধু, আপনার এলসি ওপেন করা পেঁয়াজ আটকাই দিল। এই পেঁয়াজগুলো যখন পচে গেল তখন আবার ছেড়ে দিয়ে এখন 25% পেঁয়াজ পচা। তো এই হলো এটা করে কিন্তু ভারত লাভবান হয় না, ভারতও কিন্তু পেঁয়াজের বাজারে ধস নেমে গেছে এই কারণে। শোনেন, হ্যাঁ, না, মহারাষ্ট্রে তো আন্দোলন শুরু হয়ে গেছে, তাদের পেঁয়াজ এক্সপোর্ট না করলে কৃষক লস। কিন্তু ওখানে আপনি যেটা বললেন, ওখানে নির্বাচনী খেলা আছে, কারণ পেঁয়াজের যদি এক্সপোর্ট বেশি করে পেঁয়াজের দাম বাড়ে গেলে ভোট পাবে না, এই কারণে এটা ওখানে পলিটিক্যাল খেলাও আছে। বিএসএফ এর কথা যেটা দাদা বললেন, 2015 থেকে 2019-এ 158 জন মারা গেছে, এটা ঠিক আছে, কিন্তু এই বছরের 6 মাসে 25 জন মারা গেছে, এটা সরকারি হিসাব। আমি সারা পৃথিবীতে একমাত্র, আপনি দেখেন পৃথিবীতে ভারত এবং বাংলাদেশ হচ্ছে নাকি সবচাইতে বড় বন্ধু, এবং এই সীমান্ত হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত সীমান্ত। প্রতিদিন গড়ে 1 জন করে লোক, 2 জন করে লোক মারা যাচ্ছে। হ্যাঁ, এবং প্রত্যেকবার বৈঠক হয় যে না, এটা একটা জিরোতে নামানো হবে, কিন্তু দেখা যায় যত মরে সব বাংলাদেশি।
আজিজ ভাই, এই প্রসঙ্গের আমি ওই জায়গাটাই আমি আপনার কাছে আলোকপাত করেছি এবং এটা উপস্থাপন করেছি। 2001 থেকে 2008 সীমান্তবর্তী হয়েছে 750 জন, আর 2009 থেকে 2020 সাল পর্যন্ত 455 জন। এই তথ্যটা আমি বলছি। হ্যাঁ 2019-এ 20 জন এবং 2020 সালের এই বছরে 25 জন ইতিমধ্যে মারা গেছে। তার মানে আরো 25 জন মরবে, 50 জন হবে। সুতরাং মারা কমে নাই, এটা কই না, বাড়ছে। রিপোর্ট বলে বাড়তেছে। আমার বিষয়টা আপনি বুঝতে পারেননি। আমি বলছি 2001 থেকে 2008 পর্যন্ত 750 জন, 2009 থেকে 2020 সাল পর্যন্ত 455 জন। এইটাই উল্লেখ আমি বলছি যে এখন মৃত্যুর হার বাড়ছে। এখন দেখেন গত বছরে রাজশাহীতে একজন বিএসএফ এর আপনার সদস্য গুলিতে নাকি মারা গেছে। কোথাও দূর থেকে গুলি করছে, বিজেপি এটা স্বীকার করে না যে মরছে কি মরছে। কি তুলকালাম কাণ্ড ঘটে গেল, আর দৈনিক মানুষ মারে ফেলতেছে, এটা কোনো নাই। বারবার বৈঠকে বসে একটু শেষ করতে হবে, আমার হাতে সময় নেই। মিস্টার এম এ আজিজ, জাস্ট এক লাইনে শেষ করেন। আমি এইটাই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমরা যা দাবার দিয়ে ফেলেছি, এবার ভারত দেওয়ার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, পোর্ট সবকিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের পানি, এই যে বর্ডার কিলিং, এগুলো আমাদের একটা ছোট্ট দাবি। এই দাবি পূরণ ভারত, আমাদের এক পর্যন্ত ভারতের কাছে আমাদের প্রাপ্য এই যে আপনার ধন্যবাদ। হ্যাঁ, বিজনেস বৈষম্য কোনটাই তো অ্যাড্রেস করছে। ধন্যবাদ। সুতরাং বন্ধু রাষ্ট্র হলে বন্ধুর মতোই আচরণ করতে। ধন্যবাদ মিস্টার সুভাষ সিংহ রায়, জাস্ট ছোট্ট করে 30 সেকেন্ডে। না, আমি যে কথাটি মানে বলবার চেষ্টা করছি এর মধ্যে, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যখন তথ্য উপস্থাপন করি, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সত্যাসত্য যাচাই করি। এই যে ওই হুইসেল ব্লোয়ার যে বিষয়গুলো, এইটা যেন আমরা না করি। করলে গবেষণাতেও সংকট হয়, মানুষের মধ্যে ভুল বার্তা যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু জটিলতার সৃষ্টি হয়। সেটাই আমি বলবার চেষ্টা করেছি। অতএব সরকার ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুত থাকবে, গণমাধ্যম ধরিয়ে দেবে, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, কিন্তু সত্য যাচাই করে উপস্থাপন করা হয়। এইটাই আমার বলবো না। আমার কথা হলো বাংলাদেশের গণমাধ্যম আর সরকারের ত্রুটি বিচ্যুতি ধরে দেওয়ার ক্ষমতা নাই। এখন ডিজিটাল নিরাপত্তা আইন, সেখানে 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ঢুকায় দেওয়া হয়েছে। সাংবাদিকের ঘাড়ে কয়টা মাথা আছে সত্য রিপোর্ট করবে? এই জন্যই এখন সেলফ সেন্সরশিপ, এখন বাংলাদেশে গণমাধ্যম সেন্সরশিপে চলছে। ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন সেটা কি সেন্সরশিপের আওতায় পড়ছে না? সেটাই বাস্তবতা। টকশোয়ার মিডিয়া অ্যাক্ট না, টকশোয়ার মিডিয়া অ্যাক্ট না, এটারে অ্যাক্ট করেন না। ধন্যবাদ মিস্টার এম এ আজিজ এবং মিস্টার সুভাষ সিংহ রায়। ঝামেলা সব জায়গায় কম বেশি আছে এবং এ কথাও ঠিক, যেমনটা মিস্টার সুভাষ সিংহ রায় বলছিলেন যে আমাদের তথ্যপাত্র গণমাধ্যমে যখন প্রকাশিত হয় বারবার অন্ত আছে। তিনি হয়তো ইতিবাচকভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা তার মধ্যে কিছুটা শ্লেষও আছে। একথা ঠিক যে তথ্য উপাত্ত বা ইনফরমেশন ভেরিফাই করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের দুর্বলতা রয়েছে এবং যথাযথ তথ্য উপাত্ত থাকলে সেগুলো দিয়ে ফাইট করা অনেক বেশি সহজ হয়। আমরা যখন কূটনৈতিকভাবে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে নেগোশিয়েট করতে চাই, সেটি ভারত বা অন্য দেশের সঙ্গে, সেখানটাতেও আমরা কূটনীতিকদের সঙ্গে কাছ থেকে বা গণমাধ্যম ক্ষেত্রে যেসব তথ্যপত্র পাই বা বিদেশিদের কাছ থেকে যেসব তথ্যপত্র পাই, আমাদের নেগোসিয়েশনের ক্যাপাসিটির অনেক দুর্বলতা আছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা যখন অন্য দেশের সঙ্গে আলোচনায় বসি তখন যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত নিয়ে আমরা বসতে পারি না। কাজে এই বিষয়ে আমাদের আসলে অনেক বেশি নজর দেওয়া দরকার, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে অনেক বেশি নজর দেওয়া দরকার। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য। সংকট অনেক রকমের আছে, সংকট কাটিয়ে উঠবার চেষ্টাও আছে, কিন্তু স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্নে এখনো পর্যন্ত কিছু দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। কোভিড-19-এর পরিস্থিতিতে তীব্র সমালোচনা করেছেন মিস্টার এম এ আজিজ। সুভাষ সিংহ রায় কিছু জবাব দেবার চেষ্টা করেছেন এবং জবাব দিতে গিয়ে তিনি বলছিলেন কিছু তথ্যপাত্র যেগুলো গোপন নয়, কিন্তু মিস্টার আজিজ আবার বেশ জোরের সঙ্গে বলছেন যে এই তথ্যগুলো এগুলো যে গোপন নয় সেটি প্রথম সুভাষ সিংহ রায় প্রকাশ করলেন, তার কথার মধ্য দিয়ে প্রকাশিত হলো। কিন্তু ওই যে প্রস্তুতির যে সংকটের কথা আমরা বলি, সেটি পেঁয়াজের ক্ষেত্রে দুজনেই একমত হয়েছেন যে ঘাটতি বা দুর্বলতাগুলো কোথায়। একইভাবে আমরা যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, ভ্যাকসিন ডিপ্লোমেসিতে হয়তো মিস্টার সুভাষ সিংহ রায়ের কথা অনুযায়ী বা প্রধানমন্ত্রীর তৎপরতা অনুযায়ী বাংলাদেশ অনেক এগিয়ে আছে, কিন্তু ভ্যাকসিন যদি আমরা আসলে পাই, সেটা বিনামূল্যে পাই বা পয়সা দিয়ে কিনে আনি,
সেটি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারবো কিনা বা তার প্রস্তুতি আছে কিনা সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। কারণ অন্যান্য যে ভ্যাকসিন ব্যবহারে বাংলাদেশের সাফল্য আছে সেই ভ্যাকসিনের সঙ্গে এই ভ্যাকসিন, এমনকি রাশিয়ার ভ্যাকসিনের সঙ্গে চীনের ভ্যাকসিন বা চীনের ভ্যাকসিনের সঙ্গে অক্সফোর্ডের ভ্যাকসিনেরও কিন্তু অনেক অনেক পার্থক্য। সেটি দামের যেমন পার্থক্য, সেটি যে তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে সেই তাপমাত্রায়ও অনেক রকমের পার্থক্য আছে। কাজে সেগুলো বোঝার জন্য এখন থেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি দরকার এবং বোঝাটা বুঝে সেটিকে কার্যকর করবার জন্য যথেষ্ট প্রস্তুতি দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।